আমার চ্যানেলে প্রত্যেককে স্বাগত। আজ নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের পাঠদানের উদ্দেশ্যে আমি একটি ভিডিও উপস্থাপন করছি। বিষয় ধ্বনি পরিবর্তন। বিগত দিনে এই ধ্বনি পরিবর্তন নিয়ে আমি দুটো ভিডিও উপস্থাপন করেছিলাম। তোমরা নিশ্চয়ই খেয়াল করে থাকবে, দেখে থাকবে। আজ আমি পড়াবো ধ্বনির রূপান্তর। গতদিন ধ্বনি রূপান্তরের একটা অংশ আমি তোমাদের পড়িয়েছিলাম। আজকে পরবর্তী অংশটা পড়াবো। ধ্বনি রূপান্তর কাকে বলে? ধ্বনির আগম ও ধ্বনি লোপের ফলে শব্দের মধ্যে পাশাপাশি অবস্থিত ধ্বনির স্থান বদল হয়ে যায়, বদলে যায়। এই বদলকে বলা হয় ধ্বনির রূপান্তর। এই ধ্বনি রূপান্তরকে দুভাগে ভাগ করা যায়: স্বরধ্বনি রূপান্তর, ব্যঞ্জনধ্বনি রূপান্তর। এই স্বরধ্বনি রূপান্তরকে আবার আমরা কতগুলো ভাগে ভাগ করেছিলাম। যেমন স্বরসঙ্গতি। স্বরসঙ্গতিকে চারটি ভাগে ভাগ করেছিলাম: প্রগত, পরাগত, মধ্যগত, পারস্পরিক বা অন্যান্য। স্বরের অসঙ্গতি, অপিনিহিতি, অবিশ্রুতি। চারটি ভাগ ছিল। আর ক্ষতিপূরক একটা আছে, ওটা আমি তোমাদেরকে আলোচনা করিনি আগের ভিডিওতে। তাহলে স্বরসঙ্গতি, স্বরের অসঙ্গতি, অপিনিহিতি, অবিশ্রুতি আমি বিস্তারিত আলোচনা করেছিলাম। আজ আমি আলোচনা করব ব্যঞ্জনধ্বনি রূপান্তর। এই ব্যঞ্জনধ্বনি রূপান্তরটা কেমন? আগের স্বরধ্বনি রূপান্তরের স্বরধ্বনির পরিবর্তন হয়েছিল। এখানে ব্যঞ্জনধ্বনির রূপান্তর হবে, ব্যঞ্জনধ্বনির পরিবর্তন হবে। এই ব্যঞ্জনধ্বনি রূপান্তরের কতগুলো ভাগ আছে, আমি এক এক করে সেই ভাগে যাব। প্রথমে আমি আলোচনা করব সমীভবন। এই সমীভবন কাকে বলে? আমরা স্বরসঙ্গতিকে যেমন বলেছিলাম যে শব্দের মধ্যে সমতা, স্বরধ্বনির মধ্যে সমতা, বাক্য মধ্যস্থ ধ্বনির মধ্যে সমতা বিধান। যেমন বিলাতি থেকে বিলিতি, বি প্রথমে বি, লাস্টে তি, মধ্যখানে লা আছে, এই লাটা পরিবর্তন হয়েছিল, একটা সঙ্গতি এসছিল, সমতা এসছিল, বিলিতি। আর স্বরের এখানে সমীভবন কাকে বলছে? ব্যঞ্জনধ্বনি রূপান্তরে ঠিক অনেকটা একই রকম। বলছে শব্দের মধ্যে দুটো অসম ব্যঞ্জনধ্বনির মধ্যে সাম্য প্রতিষ্ঠা। অসম, আগেরটা ছিল কি? সম, সমতা। এখানে বলছে কি দুটো অসম ব্যঞ্জনধ্বনির মধ্যে সাম্য বা সমতা আনার প্রক্রিয়াকে বলা হয় সমীভবন। এখানে একটা উদাহরণ দেওয়া হচ্ছে, দেখো
সজ্জন, সৎ যুক্ত জন। এখানে বর্গীজ ধ্বনি ত ধ্বনিকে প্রভাবিত করবার ফলে ত খণ্ডত বর্গীজ ধ্বনিতে পরিণত হয়েছে। তাহলে এটাকে বলা হচ্ছে সমীভবন। শব্দের মধ্যে দুটো অসম ব্যঞ্জন, দেখো সজ্জন, সজ্জন, ত বর্গীজ দুটো কিন্তু এক ব্যঞ্জন না। এই সমতা আনার জন্য, সমতা বিধানের জন্য এক হলো, এটাকেই বলা হচ্ছে সমীভবন। তাহলে শব্দ মধ্যবর্তী দুটি অসম ব্যঞ্জন ধ্বনি মধ্যে সাম্য প্রতিষ্ঠা বা সমতা বিধানের নাম হচ্ছে তোমার সমীভবন। আমি উদাহরণে দিয়েছি, এখানে বর্গীজ ব্যঞ্জনের প্রভাবে সৎ পরিবর্তিত হয়ে বর্গীজের মতো একই ধ্বনিতে রূপান্তরিত হয়েছে। অসংখ্য উদাহরণ আছে, আমি পরে আসছি। এই সমীভবনকে আবার তিনটি ভাগে ভাগ করা যায়। আমরা স্বরসংগতিকে চারটি ভাগে ভাগ করেছিলাম, আর এই সমীভবনকে তিনটি ভাগে ভাগ করা যায়। প্রথম দেখো বলছি আমি, প্রগত সমীভবন। প্রগত, প্রগত, পরাগত, পরবর্তী হচ্ছে অনন্য সমীভবন। প্রথমে হচ্ছে প্রগত, তারপরে পরাগত, তারপরে অনন্য সমীভবন। প্রগত স্বরধ্বনি, প্রগত সমীভবন কাকে বলে? বলছে পূর্ববর্তী, মনে রাখতে হবে কিন্তু, আগে দিয়ে বারবার বলছি, শব্দের মধ্যে দুটি অসম ব্যঞ্জনধ্বনির মধ্যে সমতা আনার প্রক্রিয়াকে বলা হয় সমীভবন। তাহলে শব্দের আদি মধ্য অন্ত কিন্তু ব্যাপার না, ভালো করে লক্ষ্য করবে, শব্দের মধ্যে। তারপর যে পূর্ববর্তী ব্যঞ্জনের প্রভাবে যখন পরবর্তী ব্যঞ্জন রূপান্তরিত হয়ে পূর্ববর্তী ব্যঞ্জনের রূপ পায়, যেমন যদি আমি বলি চন্দন, চন প্লাস দন, চন্দন। আমার আবার বারবার করে বলছি, শব্দের মধ্যে দুটি অসম ব্যঞ্জন, শব্দের আগে না কিন্তু, শব্দের মধ্যে দুটি অসম ব্যঞ্জন। তাহলে পূর্ববর্তী ব্যঞ্জনধ্বনির প্রভাবে পরবর্তী ব্যঞ্জনধ্বনি রূপান্তরিত হয়ে পূর্ববর্তী ব্যঞ্জনের সমতা পায়, তাকে বলছে প্রগত সমীভবন। যেমন চন্দন, এখানে পূর্ববর্তী ব্যঞ্জনধ্বনি কোনটা? শব্দের মধ্যে পূর্ববর্তী কোনটা? ন। পরবর্তী কোনটা? দ। এই ন ব্যঞ্জন ধ্বনি দ ব্যঞ্জন ধ্বনিকে প্রভাবিত করবার ফলে দ নতে পরিণত হলো, অর্থাৎ সমতা আসলো, সাম্য আসলো। তাহলে ন ধ্বনি প্রভাবিত করেছে দ ধ্বনিকে, এই দ ধ্বনি প্রভাবিত হয়ে পূর্ববর্তী ব্যঞ্জনের রূপ পেয়েছে। চন্দন থেকে চন্দন। আবার দেখো, যেমন সূত্র, 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 সুতর। পরবর্তী শব্দের মধ্যে পূর্ববর্তী ব্যঞ্জন কোনটা? র। এই রটা কাকে প্রভাবিত করলো? সুত, ত কাকে প্রভাবিত করলো? রকে প্রভাবিত করলো। এই রকে প্রভাবিত করবার ফলে র রূপান্তরিত হয়ে তয়ে পরিণত হলো সূত্র। আবার বলছে দেখো পদ্ম, প দ ম। শব্দের মধ্যে প্রথম ব্যঞ্জন কোনটা? দ। দ কাকে প্রভাবিত করছে? পরবর্তী ব্যঞ্জনকে প্রভাবিত করছে। এই পরবর্তী ব্যঞ্জনকে প্রভাবিত করার পরবর্তী ব্যঞ্জন রূপান্তরিত কি হচ্ছে? পূর্ববর্তী ব্যঞ্জনের রূপ পাচ্ছে, সমতা পাচ্ছে। একে বলা হচ্ছে প্রগত সমীভবন। যেমন পদ্ম থেকে দ মকে পূর্ববর্তী ব্যঞ্জনের প্রভাবে পরবর্তী ব্যঞ্জন ধ্বনি ম রূপান্তরিত হয়ে পূর্ববর্তী ব্যঞ্জন ধ্বনির সমতা পেল, অর্থাৎ কি হলো? দয়ে পরিণত হলো। একে বলা হচ্ছে প্রগত সমীভবন। পরবর্তী যাচ্ছি,
পরাগত। প্রগত শব্দের মধ্যে প্রথম ব্যঞ্জনধ্বনি পরবর্তী ব্যঞ্জনধ্বনিকে প্রভাবিত করেছে, আর পরাগত শব্দের মধ্যে পরবর্তী ব্যঞ্জন পূর্ববর্তী ব্যঞ্জনকে প্রভাবিত করার ফলে পূর্ববর্তী ব্যঞ্জন পরবর্তী ব্যঞ্জনে সমতা পাচ্ছে। দেখো তাই আছে, সংজ্ঞাতে তাই আছে। যদি আমি তর্ক বলি, তর্ক, তর্ক থেকে তক্ক আসছে, কেমন ভাবে আসছে? তর্ক, তরক। তাহলে পূর্ববর্তী ব্যঞ্জনে আমার প্রথমে প্রগততে প্রথম পূর্ববর্তী ব্যঞ্জন পরবর্তী ব্যঞ্জনকে রূপান্তরিত করেছিল, প্রভাবিত করেছিল। আর এখানে হচ্ছে পরবর্তী ব্যঞ্জন পূর্ববর্তী ব্যঞ্জনকে রূপান্তরিত হচ্ছে। যেমন তর্ক, তরক, তাহলে পরবর্তী ব্যঞ্জনকে ক। এই ক ব্যঞ্জনধ্বনির প্রভাবে র রূপান্তরিত হয়ে পরবর্তী ব্যঞ্জন অর্থাৎ র এর সমতা পাচ্ছে। একে বলা হচ্ছে পরাগত সমীভবন। যেমন তর্ক থেকে তক্ক, কর্ম থেকে কম্ম, ধর্ম থেকে ধম্ম। আবারও বলছি, শব্দের মধ্যে পরবর্তী ব্যঞ্জন যখন পূর্ববর্তী ব্যঞ্জনের প্রভাবে পূর্ববর্তী ব্যঞ্জন রূপান্তরিত হয়ে পরবর্তী ব্যঞ্জনের সমতা পায়। যেমন হচ্ছে দেখো কর্ম, করম, পরবর্তী ব্যঞ্জন ম। ম কি করলো? ময়ের প্রভাবে র রূপান্তরিত হয়ে পরবর্তী ব্যঞ্জনের সমতা ম পেল, তাহলে কম্ম হলো। নিশ্চয় তোমরা বুঝতে পারছো আমি কি বলতে যাচ্ছি। শব্দের মধ্যে পরবর্তী ব্যঞ্জনের প্রভাবে পূর্ববর্তী ব্যঞ্জন রূপান্তরিত হয়ে পরবর্তী ব্যঞ্জনের সমতা পেলে তাকে বলা হচ্ছে পরাগত সমীভবন। যেমন দুর্গা থেকে দুর্গা, ধর্ম থেকে ধম্ম, কর্ম থেকে কম্ম। তোমরা একটু মেলাও, আমার সাথে সাথে মেলাও। কর্ম, করম, কর্ম, রে ম, করম। ম, এই ম ব্যঞ্জনধ্বনির প্রভাবে র রূপান্তরিত হয়ে ময়ের সমতা পাচ্ছে। আমি আগেই বলেছি যে দুটি অসম ব্যঞ্জনের মধ্যে সমতা বিধান বা সাম্য রক্ষার নামই হচ্ছে কি? সমীভবন। সেই সমীভবনের ভাগগুলো আমি পড়াচ্ছি। আমি পরবর্তী যাচ্ছি অনন্য সমীভবন। যেমন দেখো, পূর্ববর্তী ব্যঞ্জনধ্বনি ও পরবর্তী ব্যঞ্জনধ্বনি উভয়ের প্রভাবে প্রভাবিত হচ্ছে। কেমন বলছি? যে পূর্ববর্তী ব্যঞ্জনধ্বনি ও পরবর্তী ব্যঞ্জনধ্বনি যখন উভয়ের প্রভাবে প্রভাবিত হচ্ছে, পরিবর্তিত হয়, তখন তাকে বলছে অনন্য সমীভবন। যেমন একদম সহজ থেকে বলছি আমি, কুৎসা থেকে কেচ্ছা। পূর্ববর্তী ব্যঞ্জন এবং পরবর্তী ব্যঞ্জন ধ্বনি উভয়ের প্রভাবে পরিবর্তিত হচ্ছে, পূর্ববর্তী ব্যঞ্জন পরবর্তী ব্যঞ্জনকে প্রভাবিত করছে, পরবর্তী ব্যঞ্জনও পূর্ববর্তী ব্যঞ্জনকে প্রভাবিত করছে। একে বলছে অনন্য সমীভবন। যেমন দেখো আছে উচ্ছ্বাস, উৎযুক্ত শ্বাস। উভয়কে পরিবর্তন করার ফলে উৎযুক্ত শ্বাসটা উচ্ছ্বাস হয়েছে। তাহলে সমীভবনকে আমরা 3 ভাগে ভাগ করলাম: প্রগত, পরাগত, অনন্য। এই সমীভবন কাকে বলছে? শব্দের মধ্যে দুটি অসম ব্যঞ্জন ধ্বনির মধ্যে সমতা বা সাম্য আনার নামই হচ্ছে সমীভবন। প্রগত, পূর্ববর্তী ব্যঞ্জন পূর্ববর্তী ব্যঞ্জনের প্রভাবে পরবর্তী ব্যঞ্জন পূর্ববর্তী ব্যঞ্জনের সমতা পাচ্ছে। আর পরাগত, পরবর্তী ব্যঞ্জনের প্রভাবে পূর্ববর্তী ব্যঞ্জন রূপান্তরিত হয়ে পরবর্তী ব্যঞ্জনের সমতা পাচ্ছে। আর অনন্য, পূর্ববর্তী ব্যঞ্জন ও পরবর্তী ব্যঞ্জন যখন উভয়ের প্রভাবে রূপান্তরিত হচ্ছে। তাহলে আমার গেল
সমীভবন গেল। পরবর্তী বিষমীভবন। সমীভবনের ঠিক উল্টোটা হচ্ছে বিষমীভবন। ওরা ছিল শব্দ মধ্যস্থ দুটি অসম ব্যঞ্জনের মধ্যে সমতা। আর বিষমীভবন কি? শব্দ মধ্যস্থ দুটি সমধ্বনি যখন অন্য ধ্বনিতে রূপান্তরিত হয় তখন তাকে বলা হচ্ছে বিষমীভবন। তাহলে সমীভবনের উল্টোটা হচ্ছে ঠিক বিষমীভবন। সমীভবন আমরা দেখেছি সাম্য বা সমতা, আর বিষমীভবন আমরা দেখছি দুটি সমধ্বনি থাকলে, শব্দের মধ্যে দুটি সমধ্বনির পাশাপাশি থাকলে একটি অন্য ধ্বনিতে রূপান্তরিত হয়ে যায়, তাকে বলা হচ্ছে বিষমীভবন। যেমন আমরা প্রায়শই বলি, সব সময় বলি শরীর, কিন্তু আমাদের উচ্চারণটা হয় শরীর। এর দুটি সম ধ্বনি আছে, র আছে, এটা একটা পরিবর্তন হয়ে গেল, অন্য ধ্বনিতে পরিবর্তন হয়ে গেল, ল চলে আসলো, শরীর। যেমন আমরা অনেকে বলি নাল, লালকে আমরা নাল বলি। ল ল দুটি হচ্ছে সমধ্বনি, একটা সমধ্বনি অন্য ধ্বনিতে রূপান্তরিত হয়ে যাচ্ছে। যেমন লাল থেকে হলো নাল। নোনা, নোনা দুটি সমধ্বনি, একটা পরিবর্তন হয়ে যাচ্ছে লোনা, ইত্যাদি ইত্যাদি আমরা জানি। তাহলে সমীভবনের উল্টো হচ্ছে বিষমীভবন। সমীভবন হচ্ছে সঙ্গতি বা সমতা, আর বিষমীভবন হচ্ছে দুটি সমধ্বনি একটি অন্য ধ্বনিতে রূপান্তরিত হওয়া, একে বলছে বিষমীভবন। পরবর্তী আসছি বিপর্যাস। শব্দের মধ্যে দুটি ধ্বনি যখন পরস্পরের মধ্যে স্থান বদল করে, কি বললাম? শব্দের মধ্যে দুটি ধ্বনি যখন পরস্পরের মধ্যে স্থান বদল করে তখন তাকে বলা হয় ধ্বনি বিপর্যয় বা বিপর্যাস। আবারও বলছি, সংজ্ঞাটা এখানে নেই। শব্দের মধ্যে দুটি ধ্বনি যখন, পাশাপাশি অবস্থিত দুটি ধ্বনি যখন পরস্পরের মধ্যে স্থান বদল করে তখন তাকে বলা হয় ধ্বনি বিপর্যয় বা বিপর্যাস। আমরা সচরাচর বলেই থাকি রিস্কা, কথাটা কি রিস্কা? রিস্কা, রিক্সা, আমরা ছটা আগে বলছি। যেমন আমরা অনেক বলি বাস্ক, কথাটা আসল হচ্ছে যে বাক্স, বাক্স। তাহলে বা ক স, এই ক আর স কি করলো? নিজেদের মধ্যে স্থান বদল করে নিল। তাহলে শব্দের মধ্যে পাশাপাশি অবস্থিত দুটি ধ্বনি যখন পরস্পরের মধ্যে স্থান বদল করে তখন তাকে বলা হয় ধ্বনি বিপর্যয় বা বিপর্যাস। দেখো উদাহরণগুলো তোমরা দেখো। যেমন আলনা, আমরা প্রায়শই বাড়িতে বলি আনলা, আমাদের দন্তটা আগে উচ্চারণ করি। খুব বহুল প্রচলিত আমরা বলি পিচাস, অ্যাকচুয়ালি কিন্তু কথাটা পিচাস না, পিশাচ। তাহলে এই যে বিপর্যয়, শব্দের মধ্যে পাশাপাশি অবস্থিত দুটি ধ্বনি যখন পরস্পরের মধ্যে স্থান বদল করছে তখন থেকে বলা হচ্ছে ধ্বনি বিপর্যয় বা বিপর্যাস। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে পিশাচ, পিশাচ থেকে আসছে পিচাস। তাহলে চ আর স পরস্পরের মধ্যে স্থান বদল করে নিল। যেমন বাক্স, বা ক স আমরা বলি বাস্ক, তোমরা নিশ্চয়ই পড়বে। পরবর্তীতে আসছি ঘোষীভবন। তাহলে আগে কি বললাম? প্রথমে আমি কি বলেছিলাম? সমীভবন। তারপরে কি বললাম? বিষমীভবন। তারপরে কি বললাম? ধ্বনি বিপর্যয় বা বিপর্যাস। তারপরে কি বলছি? ঘোষীভবন।
আমি তোমাদের ঘোষ অঘোষ আমি পড়িয়েছিলাম। বলছে ঘোষ কোনটা? বলছে বর্গের তৃতীয় চতুর্থ পঞ্চম ধ্বনি অন্তর্য র ল হ ডয়শূন্য ঢয়শূন্য র এবং সমস্ত স্বরধ্বনি হলো সগজ ধ্বনি। যে ধ্বনি উচ্চারণ করতে গেলে আমাদের স্বরতন্ত্রী কম্পিত হয়, কম্পিত হওয়ার ফলে মানে স্বরতন্ত্রে বাধা পায়, বাধা পেয়ে কম্পিত হয়, তাকে বলছে ঘোষ ধ্বনি বা ঘোষ ব্যঞ্জন। এই স্বরতন্ত্রীকে ব্যাহত করে বলে, শ্বাসবায়ু স্বরতন্ত্রীকে ব্যাহত করে বলে স্বরতন্ত্রী কম্পিত হয়। তাহলে স্বরতন্ত্রী কম্পিত হয়ে শ্বাসবায়ু কণ্ঠতন্ত্রীতে বাধা পেয়ে স্বরতন্ত্রী কম্পিত হয়ে যে ব্যঞ্জন উচ্চারিত হয় তাকে সঘোষ ব্যঞ্জন বলে। উদাহরণ কি? বর্গের তৃতীয় চতুর্থ আর কি বলছে? অন্তর্য র ল হ ডয়শূন্য ঢয়শূন্য এবং সমস্ত স্বরধ্বনি। কারণ এই সমস্ত ধ্বনিগুলো উচ্চারণ করতে গেলে স্বরতন্ত্রী থেকে ব্যাহত করে এবং স্বরতন্ত্রী কম্পিত হয়। বলছে যে আর কোনো সঘোষ ধ্বনির প্রভাবে, ঘোষ ধ্বনি বা সঘোষ ধ্বনি বলে, কোনো ঘোষ ধ্বনির প্রভাবে বা সঘোষ ধ্বনির প্রভাবে অঘোষ ধ্বনি যদি সঘোষ ধ্বনিতে রূপান্তরিত হয়, ভালো করে খেয়াল করবে তোমরা, কোন সঘোষ ধ্বনির প্রভাবে অঘোষ ধ্বনি স্বরধ্বনিতে পরিণত হয়, অঘোষ ধ্বনি সঘোষ ধ্বনিতে ধ্বনিতে পরিণত হচ্ছে। ভালো করে বুঝতে হবে, সঘোষ ধ্বনির প্রভাবে অঘোষ ধ্বনি সঘোষ ধ্বনিতে পরিণত হচ্ছে। যেমন দেখো আমি এখানে দিচ্ছি একটা, দেখাচ্ছি বাপ বেটা, বাপ বেটা, প ফ ব ব, বাপ প ফ ব, বর্গের কোন বর্ণ? তৃতীয় বর্গ। বাপ, বাপ প ফ, প হচ্ছে কোন বর্গ? প্রথমে আছে। বেটা ব কোথায় আছে? তৃতীয় আছে। আমাদের সবই কিন্তু হচ্ছে স্বঘোষী ভবন শব্দের মধ্যে। তাহলে এখানে আমি তৃতীয় যে ব পেলাম, বটা কোন বর্ণ, কোন ব্যঞ্জন? প ফ ব। বর্গের তৃতীয় চতুর্থ পঞ্চম তৃতীয়, এই তৃতীয়টা কি? সঘোষ ধ্বনি। আর প্রথমটা কি? মধ্যে যেটা আছে প, এটা অঘোষ। তাহলে এই অঘোষ ধ্বনিটা কি হলো? সঘোষ ধ্বনিতে পরিণত হলো। কার প্রভাবে? এই সঘোষ ধ্বনির প্রভাবে, বয়ের প্রভাবে পটা সঘোষ ধ্বনিতে পরিণত হলো। দেখো প ফ ব, ফটা কিন্তু সঘোষ ধ্বনি নয়, তাই কি হলো? বটা সঘোষ ধ্বনি, মানে পিছিয়ে আসবে না, এগিয়ে যাবে। যেমন এক ঘোরে, এ ক যোগ ঘ ডয়শূন্য একার। কটা কি? কটা হচ্ছে অঘোষ। আর ঘটা কি? ঘটা হচ্ছে সঘোষ। এই ঘ সঘোষ ব্যঞ্জনের প্রভাবে ক ছিল হচ্ছে তোমার অঘোষ, এই অঘোষটা কি হয়ে গেল? অঘোষটা সঘোষে পরিণত হয়ে গেল। যেমন এক ঘোরে, কটা হলো ঘ হয়ে গেল। তোমরা এইগুলো পড়বে এবং তোমাদের আরো তোমরা উদাহরণ তোমাদের বইতে পাবে। তাহলে আবারও বলছি,
সগস ধ্বনির প্রভাবে অঘোষ ধ্বনি যখন সগসে পরিণত হয় তখন তাকে স্বঘোষী বলছে। অর্থাৎ অঘোষটা সহজ বাংলা কথা হচ্ছে অঘোষ বর্ণ সগস বর্ণে পরিণত হচ্ছে। কার প্রভাবে? সগস বর্ণের প্রভাবে। সগস বর্ণের প্রভাবে অঘোষ বর্ণ সগস বর্ণে পরিণত হচ্ছে, রূপান্তরিত হচ্ছে বা পরিণত হচ্ছে। পরবর্তী যাচ্ছি আমি, মহাপ্রাণী। স্বঘোষী ভবন আর মহাপ্রাণী, এই স্বঘোষী ভবনেরও ভাগ আছে, আমি সেই ভাগগুলোতে আমি দেখাইনি আমি। মহাপ্রাণী ভবন, মহাপ্রাণ আমি পড়িয়েছিলাম, মহাপ্রাণ অল্প প্রাণ। মহাপ্রাণ বেশি শ্বাসবায়ু লাগলে তাকে বলে হচ্ছে মহাপ্রাণ। প্রাণ কথার অর্থ হচ্ছে শ্বাসবায়ু। আর অল্প প্রাণ, অল্প শ্বাসবায়ু লাগলে তাকে বলছে অল্প প্রাণ। তা মহাপ্রাণ কোনগুলো? বর্গের দ্বিতীয় ও চতুর্থ এবং হ। বর্গের দ্বিতীয় ও চতুর্থ ব্যঞ্জন ধ্বনি হচ্ছে তোমার মহাপ্রাণ, আর তার সাথে হ আছে। ভালো কথা। তাহলে কি হলো? বলছে তাহলে আগেরটা হয়েছিল কি? সগস ধ্বনির প্রভাবে অঘোষ ধ্বনি সগস ধ্বনিতে রূপান্তরিত হয়েছিল, তাকে বলেছিলাম স্বঘোষী। এবার বলছি মহাপ্রাণী। কাকে মহাপ্রাণী করবে? অল্প প্রাণকে। বলছে মহাপ্রাণ ধ্বনিগুলির কোনোটির প্রভাবে অল্পপ্রাণ ধ্বনি মহাপ্রাণিত হলে, মহাপ্রাণ ধ্বনির কোনো একটির প্রভাবে অল্প প্রাণ ধ্বনি মহাপ্রাণিত হলে, অর্থাৎ অল্প প্রাণ ধ্বনি মহাপ্রাণীতে পরিণত হলে তাকে বলবে মহাপ্রাণী ভবন। যেমন দেখো, আমি একটা সহজ উদাহরণ তোমাদের দেব। কাঁঠাল। ক হচ্ছে তোমার বর্গের প্রথম, ট হচ্ছে তোমার বর্গের প্রথম। ক আর ট কিন্তু মহাপ্রাণ নয়। তাহলে এর মধ্যে মহাপ্রাণ, এখানে মহাপ্রাণ কোনটা? ল। এই ল কি করলো? এই লয়ের প্রভাবে ঠ কি হয়ে গেল? ঠটা কি? টটা কি? টটা হচ্ছে তোমার অল্প প্রাণ। এই অল্প প্রাণটা কিসে হবে? মহাপ্রাণে যাবে। টটা হয়ে গেল ঠ। কার প্রভাবে? এই লয়ের প্রভাবে। এই লটা কি? ব্যঞ্জন ধ্বনি। এই ল ব্যঞ্জন ধ্বনির প্রভাবে অল্প প্রাণ মহাপ্রাণ হয়ে গেল। যে কাঁঠাল থেকে কাঁঠাল, শব্দের মধ্যে মহাপ্রাণ ব্যঞ্জন ধ্বনি, মহাপ্রাণ ধ্বনির কোনটির প্রভাবে যদি অল্প প্রাণ ধ্বনি যদি মহাপ্রাণীতে পরিণত হয় তখন তাকে বলা হচ্ছে মহাপ্রাণী ভবন। আবার একটা দেখো, পুকুর। পুটা কি আমার? পটা কি? পটা হচ্ছে তোমার অল্প প্রাণ, বর্গের প্রথম, প বর্গের প্রথম। তোমার কটা কি? কটা হচ্ছে ক বর্গের প্রথম। তাহলে এটা কেউই মহাপ্রাণ নয়, অল্প প্রাণ। এই রটা কি? আর রটা হচ্ছে মহাপ্রাণ। এই মহাপ্রাণ ধ্বনির প্রভাবে পূর্ববর্তী ব্যঞ্জন কটা কি হলো? মহাপ্রাণে রূপান্তরিত হলো, মহাপ্রাণ হয়ে গেল, মহাপ্রাণিত হলো। এটা হচ্ছে মহাপ্রাণী ভবন। যেমন কটা হয়ে গেল খ। সবসময় দেখবে সামনের দিকে যাবে, পেছন দিকে আসবে না। খটা কি? বর্গের দ্বিতীয় চতুর্থ ব্যঞ্জন ধ্বনি, হচ্ছে মহাপ্রাণ ধ্বনি। তাহলে পয়স্সু, কয়স্সুর ও পুকুর। পটা হচ্ছে অল্পপ্রাণ, কটা হচ্ছে অল্পপ্রাণ, আর রটা হচ্ছে মহাপ্রাণ। এই মহাপ্রাণ ধ্বনির প্রভাবে আগের যে অল্পপ্রাণটা ছিল, অল্পপ্রাণ ধ্বনি ছিল, ক ছিল, কটা কি হলো? রয়ে রূপান্তরিত হলো। তাহলে মহাপ্রাণ ধ্বনির প্রভাবে অল্পপ্রাণ ধ্বনি মহাপ্রাণিত হলে তাকে বলা হচ্ছে মহাপ্রাণী ভবন। আমি উদাহরণ তোমাদেরকে বললাম। পরবর্তী, অল্প প্রাণী।
তাহলে আগেরটা কি হলো? অল্প প্রাণ ধ্বনি মহাপ্রাণ ধ্বনিতে রূপান্তরিত হলো। আর এখানে কি হবে? মহাপ্রাণ ধ্বনি অল্প প্রাণ ধ্বনিতে রূপান্তরিত হবে। একটু যদি বোঝা যায়, কষ্ট করতে হবে না। মহাপ্রাণী ভবনটা আমরা পড়েছি যে অল্প প্রাণ ধ্বনি মহাপ্রাণ ধ্বনিতে কনভার্ট হচ্ছে, রূপান্তরিত হচ্ছে, তাকে বলেছি মহাপ্রাণী ভবন। তাহলে এবার অল্প প্রাণী ভবন কি হবে? এবার কি হবে? উল্টোটা হবে। কি হবে? মহাপ্রাণ ধ্বনি অল্পপ্রাণ ধ্বনিতে পরিণত হচ্ছে। অল্পপ্রাণ মহাপ্রাণে হচ্ছিল, তাকে বলছিল মহাপ্রাণী ভবন। এখানে মহাপ্রাণ অল্প প্রাণে পরিণত হবে, তাকে বলা হচ্ছে অল্প প্রাণী ভবন। যেমন দেখো এখানে মধু বলেছে, মধু। তাহলে এখানে কোনটা কি বলছি আমরা? ম, প ফ ব ভ ম, ধ ত থ দ ধ। তা মটা কি ভালো করে তোমরা দেখো, ওদিক এগোচ্ছি আমি। তা বর্গের দ্বিতীয় ও চতুর্থ ব্যঞ্জন ধ্বনি মহাপ্রাণ। তাহলে প্রথম, তৃতীয় অল্প প্রাণ। তাহলে এখানে কি হচ্ছে? মধু, মধু থেকে কি হচ্ছে? মধু আসছে, মধু। তাহলে আমার এখানে আমার এখানে অল্প মান কোনটা? ক আর গ, বর্গের প্রথম আর বর্গের তৃতীয়। বর্গের প্রথম আর বর্গের তৃতীয় হচ্ছে অল্প প্রাণ, আর বর্গের দ্বিতীয় বর্গের চতুর্থ হচ্ছে মহাপ্রাণ। তাহলে ত থ দ ধ, ত থ দ, দ কি? অল্প প্রাণ। আর ধটা কি? মহাপ্রাণ। তাহলে কি হয়ে গেল? এই ধটা, অল্প প্রাণটা, ধটা অল্প প্রাণ কেউ দয়ে পরিণত হলো। দটা আমার অল্প প্রাণ। বা আমি আর একটা বলছি, মুখ, মনস্য খ, মুখ, মুখ থেকে মুখ। আমার খ, ক খ, খ হচ্ছে মহাপ্রাণ, বর্গের দ্বিতীয় চতুর্থ। কি হয়ে গেল? ক, কটা কি? অল্প প্রাণ। তাহলে মহাপ্রাণ ধ্বনি অল্প প্রাণ ধ্বনিতে পরিণত হলে সেই রূপান্তরকে বলা হচ্ছে অল্প প্রাণী ভবন। যেমন বাঘ থেকে বাঘ, রথতলা থেকে রথতলা, ইত্যাদি ইত্যাদি। তাহলে স্বঘোষী ভবন, অল্প প্রাণী ভবন আলোচনা করলাম। পরবর্তী নাসিক্য ভবন। আমরা, তোমরা 9-এ পড়ে, তোমরা পড়বে, পরবর্তীতে পড়বে, আছে তোমাদের। তৎসম শব্দ কাকে বলে? তৎসম আছে, তদ্ভব আছে। তৎসম, তৎ মানে তার, সম মানে সমান। কার সমান? সংস্কৃতের সমান। পরবর্তী ক্লাসে আমি এই যে ডিটেলস আলোচনা করব। তৎসম কাকে বলছে? সংস্কৃত থেকে যে সকল শব্দ অবিকৃতভাবে আমাদের বাংলা শব্দ ভাণ্ডারে স্থান পেয়েছে তাকে বলা হয় তৎসম শব্দ। সংস্কৃতে যা ছিল আমার বাংলা শব্দ ভাণ্ডারও একই আছে, কোনোরূপ পরিবর্তন হয়নি, তাকে বলছে তৎসম। আবারও সংজ্ঞাটা আমি বলছি, সংস্কৃত থেকে যে সকল শব্দ অবিকৃতভাবে কোনো রকম পরিবর্তন না হয়ে সরাসরি আমাদের বাংলা শব্দ ভাণ্ডারে স্থান পেয়েছে তাকে বলা হয় তৎসম শব্দ। তাহলে তৎসম শব্দে কখনো কখনো নাসিক্য ব্যঞ্জন ধ্বনি, নাসিক্য ব্যঞ্জন ধ্বনি কোনগুলো? উ, ইয়, মূর্ধন্য, দন্তন্য, ম, নাসিক্য। নাক দিয়ে শ্বাসবায়ু বেরোয়, উ উচ্চারণ করো, ইয় নাক দিয়ে।
তৎসম শব্দে কখনো কখনো নাসিক্য ব্যঞ্জনধ্বনি লোপ পায়। তার ফলে বলছে পূর্ববর্তী স্বরধ্বনি অনুনাসিক হয়ে যায়, অনুনাসিক হয়ে যায়। যেমন পঞ্চ, ওই পাঁচ 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 ইয় পাঁচ চন্দ্রতে চলে আসলো, অনুনাসিক। কণ্ঠ, কাঁটা, যেমন দন্ত, দাঁত। দন্ত, আমার তৎসম শব্দের দন্ত ছিল, আমার এখানেও দন্ত আছে, বাংলা শব্দভাণ্ডারেও দন্ত আছে। সংস্কৃতে বংশ ছিল, আমার বাংলা শব্দভাণ্ডারেও বংশ কথাটা এসছে। তাহলে বংশ, বংশ, বং 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 ও তাহলে ও নেই, কিন্তু উচ্চারণ করে বংশ বং বং ও। ষণ্ড, ষণ্ড ও আসছে। তাহলে তৎসম শব্দে কখনো কখনো নাসিক্য ব্যঞ্জন লোপ পায়, তার ফলে পূর্ববর্তী স্বরধ্বনিটি, তার ফলে পূর্ববর্তী স্বরধ্বনিটি অনুনাসিক হয়ে যায়। পঞ্চ ও প প অ অ, অটা কি হয়ে গেল? অনুনাসিক হয়ে গেল, পাঁচ হয়ে গেল। এখানে আমাদের কি ছিল? এখানে পঞ্চ, প যোগ অ ছিল তো, এখানে স্বরধ্বনি কোথায় আছে? প যোগ অ। তাহলে এই অটা অনুনাসিক হয়ে যাচ্ছে। তৎসম শব্দে কখনো কখনো নাসিক্য ব্যঞ্জনধ্বনি লোপ পায় এবং তার ফলে পূর্ববর্তী স্বরধ্বনিটি অনুনাসিক হয়ে যায়। দন্ত থেকে দাঁত, অংশ থেকে আঁশ, বংশ থেকে বাঁশ, পঞ্জর থেকে পাঁজর। এই যে প অ আছে, স্বরধ্বনি আছে, ক অ স্বরধ্বনি আছে, এগুলো সব অনুনাসিক হয়ে যাচ্ছে। তাহলে নাসিক্য ভবন হলো। তাহলে আমি তোমাদেরকে আরো কয়েকটা আছে, সেগুলোর মধ্যে আমি গেলাম না। তাহলে আমি ধ্বনি রূপান্তরটা তোমাদের আমি পড়ালাম। তাহলে ধ্বনি রূপান্তরকে দুভাগে ভাগ, আমি আবার জিস্ট করে দিই। ধ্বনি রূপান্তরকে দুভাগে ভাগ করা যায়: স্বরধ্বনি রূপান্তর, ব্যঞ্জনধ্বনি রূপান্তর। স্বরধ্বনি রূপান্তরকে আমি 4 ভাগে ভাগ করেছিলাম, আর ব্যঞ্জনধ্বনি রূপান্তরকে আমি ভাগ করলাম সমীভবন, বিষমীভবন, বিপর্যাস, ঘোষীভবন, মহাপ্রাণী ভবন, অল্পপ্রাণী ভবন, নাসিক্য ভবন। আমি এই কদিনে ধ্বনি সম্বন্ধে বিস্তারিত আলোচনা করলাম। আমার ধ্বনি নিয়ে আলোচনা এখানে শেষ। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঘরে বসে পড়াশোনা করো। আবার দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।